গল্পের শুরুতেই দেখা যায় হাড় কাঁপানো শীতের মধ্যে দুই ভাই আর কয়েকজন জাপানি সৈন্য কোরিয়া চীন সীমান্তের কাছে দুমান নদী পার হওয়ার চেষ্টা করছে। বড় ভাই ছোট ভাইকে পিঠে করে নিয়ে পার হচ্ছিল। অনেকটা দূর হাঁটার পর এক পর্যায়ে ক্লান্ত হয়ে সে ছোট ভাইকে বকা দিয়ে বলে, এই শীতের মধ্যে তোকে আমি আসতে নিষেধ করেছিলাম, বাড়িতে থাকলেই তো হতো, কেন আসলি? এখন তোর জন্য আমাকে কত কষ্ট করতে হচ্ছে দেখছিস তো। এরপর নদী পার হয়ে বড় ভাই ওইসব জাপানি সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলে লুকিয়ে থাকা অন্য সৈন্যদের সাথে দেখা করে আর দ্রুত নিজের পোশাক বদলে ইউনিফর্ম পরে নেয়। ঠিক তখনই একটা অঘটন ঘটে। তার ছোট ভাইটি হুট করে এক জাপানি সৈন্যের সাথে কথা বলতে শুরু করে আর তাকে সঠিক রাস্তা দেখিয়ে দিতে থাকে। তখন জাপানি সৈন্যরা মনে করে এই বাচ্চা বোধহয় সবই চেনে, তাই তার কাছ থেকে এই পুরো জায়গাটা সম্পর্কে ভালোভাবেই জেনে নেয়। কন্তি এরপর তাকে বিদায় করার জন্য একটা খাবারের প্যাকেট তার দিকে ছুঁড়ে মারে। ছোট্ট ছেলেটি তো খাবার পেয়ে অনেক খুশি হয়ে যায় আর দ্রুত প্যাকেট খুলে খেতে শুরু করে। ঠিক তখনই সেখানে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়। আসলে জাপানি সৈন্যরা খাবারের মধ্যে গ্রেনেড লুকিয়ে রেখেছিল। এই গ্রেনেড বিস্ফোরণের কারণে বাচ্চাটির পুরো দেহ একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় 1919 সালের 1 মার্চের সেই উত্তাল সময়ের ঘটনা। কোরিয়ার সাধারণ মানুষের এক শান্তিপূর্ণ মিছিলে জাপানিরা নির্বিচারে গুলি চালিয়ে পুরো রক্তগঙ্গা বইয়ে দেয় আর এই নির্মমতা থেকে শুরু হয় তীব্র এক প্রতিরোধ আন্দোলন। জাপানিরা তখন এলিট ব্যাটালিয়ন নামে এক বিশেষ বাহিনী তৈরি করে যাতে বঙ্গদং এলাকায় লুকিয়ে থাকা স্বাধীনতাকামী কোরিয়ানদের মূল ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে। এরপর আমরা সেই বড় ভাইটাকে দেখতে পাই। ওর নাম ওয়াং। তার জীবনে এখন একটাই লক্ষ্য, জাপানিদের বিরুদ্ধে তার ভাইয়ের ওই নির্মম মৃত্যুর প্রতিশোধ নেওয়া। একদিন সে লুকিয়ে লুকিয়ে গিয়ে জাপানি একটা সেনা ক্যাম্পের ভেতরে নকল গ্রেনেড ছুঁড়ে মারে। ক্যাম্পের মধ্যে হঠাৎ করে গ্রেনেড দেখে তো সবাই সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর তারা বাইরে আসা মাত্রই বাইরে আগে থেকে ওত পেতে থাকা কোরিয়ান স্নাইপাররা তাদের সবাইকে গুলি করে মেরে ফেলে। এরপর তো ওয়াং ওই ক্যাম্পের মধ্যে ঢুকে, কিন্তু সেখানে গিয়ে জাপানি একটা ছেলেকে দেখতে পায়। এই ছেলেটা ইউকি। সে খুবই ভয় পেয়েছিল আর তাকে দেখে ওয়াং এর তখন তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়। আজ বেঁচে থাকলে হয়তো তার ছোট্ট ভাইটাও এই সৈনিকের মতোই হতো। তাই সে তখন ওই সৈন্যটাকে না মেরে নিচে পড়ে থাকা রক্ত দিয়ে দেয়ালে তাদের সেনাবাহিনীর নামটা লিখে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জাপানি কমান্ডার ইয়াসুকা জিরোকে দেখতে পাই। সে তখন একটা জ্যান্ত বাঘকে কেটে তার শরীর থেকে চামড়া বের করছিল, কিন্তু হঠাৎ করেই বাঘটা জেগে ওঠে। কিন্তু ইয়াসুকা তো প্রচন্ড সাহসী ছিল, তাই সে ভয় না পেয়ে উল্টো ছুরি দিয়ে বাঘটাকে মেরে ফেলে। এরপর সে জানতে পারে যে কোরিয়ার কিছু লোক তাদের ক্যাম্পে এসে হামলা করেছে। এটা শুনেই তো সে ভীষণ রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার সৈন্য দলকে পাঠিয়ে দেয় কোরিয়ার ওইসব সেনাদের মেরে ফেলার জন্য। কমান্ডারের আদেশ শুনে সেনাবাহিনী তো জঙ্গল পার করে একটা গ্রামে এসে পৌঁছায়, কিন্তু এই গ্রামে এসে তারা এখানকার আদিবাসীদেরকে এক এক করে বাড়ির বাইরে বের করতে থাকে। যেসব গ্রামবাসী তাদের কথা না শুনে প্রতিবাদ করছিল ওদেরকে তো সঙ্গে সঙ্গে সেখানে মেরে ফেলা হয় আর ঘরবাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। এরপর বাকিদেরকে কমান্ডারের সামনে নিয়ে আসা হয়। তখন কমান্ডার গ্রামের প্রধানকে তার সামনে আসতে বলে। প্রধান তো ভয়ে ভয়ে কমান্ডারের সামনে এসে দাঁড়ায়। তখন কমান্ডার তার মাথায় বন্দুক ধরে জিজ্ঞাসা করে যে সত্যি করে বল, গতকালকে আমাদের ক্যাম্পে কে হামলা করেছিল? গ্রাম প্রধান তখন বুঝতে পেরেছিল যে আমরা যদি কোনোভাবে বলতেও পারি কে হামলা করেছিল তাও এরা আমাদেরকে মেরে ফেলবে, তাই সে সবাইকে দ্রুত ওখান থেকে পালানোর জন্য বলে। এরপর কমান্ডারের কাছ থেকে তার বন্দুকটা ছিনিয়ে নিয়ে সে নিজেই গুলি করে দেয়। গ্রামবাসীরা তখন নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে, কিন্তু ওই নির্দয় সৈন্যরা তো কাউকেই ছাড়ে না, এমনকি শিশু, প্রেগনেন্ট মহিলাদেরকেও তারা মেরে ফেলে। ঠিক ওই সময় কমান্ডার আবার আকাশে একটা ঘুড়ি উঠতে দেখে আর ওখান থেকে গুলি চালাতে থাকে। তখন তো একটা বাচ্চা ছেলে তাকে দেখে ভয় পেয়ে পালাতে যায়, কিন্তু নিষ্ঠুর কমান্ডার তখন ওই বাচ্চা ছেলেটাকেও গুলি করে সেখানে মেরে ফেলে। এটা দেখেই তো ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকা একটা মেয়ে ওখানে ছুটে আসে। আসলে ওই ছেলেটি ছিল তার ভাই। ভাইকে নিজের চোখের সামনে এইভাবে মারা যেতে দেখে মেয়েটা চিৎকার করে কাঁদতে শুরু করে। ওই মেয়ের কান্না দেখে জাপানি সৈনিক আবার উল্লাসে মেতে ওঠে। কমান্ডার তখন সেখানে তার তলোয়ারটা বের করে উন্মাদের মতো নাচতে থাকে আর এরপর যখনই সে ওই তলোয়ারটা নিয়ে মেয়েটার গলাটা কেটে ফেলতে যাবে তখনই দূর থেকে একটা স্নাইপার তাকে লক্ষ্য করে গুলি করে আর মুহূর্তের মধ্যেই সেখানে থাকা কয়েকজন সৈনিককে মেরে ফেলে। দেখতে দেখতেই তো আরো কয়েকজন স্নাইপার মিলে জাপানের সৈন্যদের উপর বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে থাকে আর তখন বিপদ বুঝতে পেরে তো কমান্ডার তার সৈনিকদের নিয়ে সেখান থেকে পালাতে লাগে। এইসব স্নাইপারদের মধ্যে ওয়াংও ছিল, কিন্তু ওই জাপানের সৈন্যদের পেছনে নেওয়ার সময় তার রাইফেলটা আবার জ্যাম হয়ে যায়। এটা দেখে কমান্ডার মনে করে যে ওয়াং হয়তো দুর্বল হয়ে গিয়েছে, তাই সে এই সুযোগে ওয়াংকে মারার জন্য তার একজন সৈন্যকে পাঠিয়ে দেয়। কিন্তু ওয়াং তখন তার ছুরিটা বের করে এক কোপে সৈনিকের মাথা তার শরীর থেকে পুরো আলাদা করে ফেলে।
করে। এই দৃশ্য দেখে তো কমান্ডার সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, তার বাকি সৈন্যদের নিয়ে দ্রুত লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ওয়াং জাপানি সৈন্যদেরকে গ্রামবাসীদের সামনে নিয়ে আসে, এটা দেখানোর জন্য যে তাদের কমান্ডার কতটা নির্দয়। তখন তাদের মধ্য থেকে একজন জাপানি সৈন্য আবার বলে যে তোমরা আমাদের সঙ্গে যোগ দাও, তাহলে বাকি জীবনটা এইভাবে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে না, সম্মানের সাথে মাথা উঁচু করেই বাঁচতে পারবে। এই কথা শুনেই তো ওয়াং প্রচন্ড রেগে গিয়ে তার গোপন অঙ্গটাই কেটে ফেলে। এরপরে তাদের সেনাবাহিনীর ক্যাপ্টেন ইউহা এইসব জাপানি সৈন্যদের কাছে তাদের পরবর্তী মিশনের কথা জিজ্ঞাসা করে। তখন ভয় পেয়ে সব সৈনিকরা তাদের সব সত্যি কথা বলে দেয়। আসলে কমান্ডার ইয়াসুকা তাদেরকে একজন লোককে খুঁজতেই পাঠিয়েছিল, যে বেশ কিছুদিন ধরে এই গ্রামে লুকিয়ে আছে। এই কথা শুনে ওয়াং বুঝতে পারে যে কমান্ডার আসলে তাকে মারার জন্যই এদেরকে পাঠিয়েছিল। অন্যদিকে কমান্ডার ইয়াসুকা তো তাদের বিপুল পরিমাণ সেনাবাহিনী নিয়ে মাউন্ট ওয়ানের দিকে রওনা হয়। সে আগে থেকে একজন কোরিয়ান স্বাধীনতার সংগ্রামীকে বন্দী করে রেখেছিল, তাদেরকে পথ দেখিয়ে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যখন তারা এই গ্রামে পৌঁছায় তখনই দেখা যায় ওই গ্রামে সব জাপানি সৈন্যদের মৃতদেহ পড়ে আছে। কমান্ডার তো বিশ্বাসই করতে পারছিল না যে সামান্য কিছু কৃষক তার এত সৈনিকদেরকে মারতে পারে। তাই কমান্ডার সিদ্ধান্ত নেয় যে মাউন্ট ওয়ানের দিকে গিয়ে তাদের সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করা প্রত্যেকটা লোককে মেরে ফেলবে। তাই এরপর সে ওই বন্দীকে মাউন্ট ওয়ানের দিকে যাওয়ার রাস্তাটা জিজ্ঞাসা করে। দৃশ্য পরিবর্তন হলে আমরা আরেকজন স্বাধীনতাকামী লোককে দেখতে পাই, যাকে মারার জন্যই মূলত পুরো জাপানি সৈন্যরা তাদের পেছনে পড়ে আছে। এই লোকটার নাম লি জিনসুর। লি এর কাজ হলো মূলত অনেক টাকা বো অংডং উপত্যকায় পৌঁছানো, যাতে করে সেই টাকা দিয়ে আরো অস্ত্র কেনা যায়। কিন্তু সমস্যা হলো তার আসার খবর জাপানিরা আগেই কোন একটা মাধ্যমে জেনে গিয়েছিল। তাই লি যখনই টাকা নিয়ে সামনের দিকে এগোচ্ছিল তখনই তো জাপানি সৈন্যরা এসে তাদের উপর হামলা করে। এটা দেখে সেখানে থাকা গ্রামবাসীরা নিজেদের জীবনের পরোয়া না করে লিকে পালাতে সাহায্য করে, কারণ যেভাবেই হোক ওই টাকা নিয়ে তো লিকে সেই উপত্যকায় পৌঁছাতে হবে। এদিকে লেফটেন্যান্ট কুসাগি আর বিশাল সেনাবাহিনী নিয়ে লিয়ের পিছু করে। আর লিও যখন বাঁচার জন্য প্রাণপণে দৌড়াচ্ছিল তখনই জঙ্গলে তার দেখা হয়ে যায় ওয়াংদের সাথে। এদিকে তো কুসাগি তার সৈন্যবাহন নিয়ে অনেক সতর্কতার সাথে সামনে এগোচ্ছিল, কিন্তু অভিজ্ঞ এই সৈনিকরা খুব দ্রুতই বুঝতে পারে যে সামনে বড় কোনো বিপদ ওত পেতে আছে। তাই ঝুঁকি না নিয়ে কুসাগি নিজের বাহিনীকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দেয়। অবশ্য ততক্ষণে চারপাশ থেকে তাদের ঘিরে ফেলা হয়েছিল। জাপানিরা কোনোভাবেই চাইছিল না যে কোরিয়ানরা তাদের এই গোপন পরিকল্পনার কথা জানতে পারুক, তাই তারা পরদিন ভোরে তাদের উপর অতর্কিত হামলা চালানোর ছক কষে। অন্যদিকে জাংহা নামের একজন কোরিয়ান স্বাধীনতা সংগ্রামী লির কাছে তার বোনের খবর জানতে চায়। সে শুনেছিল যে লির সাথে একটি মেয়েও আসছে, তাই ভাবছিল যে সেই মেয়েটা হয়তো তার বোন হবে। লি তখন নিরুপায় হয়ে তার ব্যাগ থেকে একটি হাড়ের কলস বের করে আনে আর মন খারাপ করে জানায় যে তার বোন আর এই পৃথিবীতে নেই। এই কলসের ভেতরে থাকা ছাই আসলে সেই সব অভাগা মানুষের, যাদের জাপানিরা জীবন্ত পুড়িয়ে মেরেছিল। লির সাথে আসা সেই মেয়েটি জাংহার হাতে তার বোনের একটি আংটি তুলে দেয়। সে জানায় মৃত্যুর আগ পর্যন্ত তোমার বোন এই আংটিটি শক্ত করে ধরে রেখেছিল, আর তার শেষ ইচ্ছা ছিল এটি যেন তার ভাইয়ের হাতে পৌঁছায়। বোনের মৃত্যুর এই করুণ কাহিনী শুনে জাংহা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। এখন তার মনে জাপানিদের বিরুদ্ধে কেবল চরম ঘৃণা ও প্রতিশোধের আগুন জ্বলছিল। এদিকে কুসাগি কমান্ডার ইয়াসুকাকেও জানায় যে কোরিয়ানরা পাহাড়ের চূড়ায় আত্মগোপন করে আছে। এরপর যখন তারা পরবর্তী যুদ্ধের পরিকল্পনা করছিল ঠিক তখনই সেখানে তাদের দলের আরিও সিল এসে পৌঁছায়। তার শোচনীয় অবস্থা দেখে ইয়াসুকাও অত্যন্ত হতাশ আর ক্ষুব্ধ হয়ে যায়। সে আরিও সিলকে অনেক অপমান করে বলে যে জাপানি সাম্রাজ্যের সম্মান সে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সামান্য কিছু গ্রামের কৃষকের কাছে হেরে জীবন নিয়ে পালিয়ে আসায় তার লজ্জিত হওয়া উচিত। আরিও সিল তখন বলে যে কমান্ডার, এরা সাধারণ কৃষক নয়, এরা সবাই প্রশিক্ষিত যোদ্ধা। কিন্তু ইয়াসুকাও তা মানতে নারাজ। সে পরিষ্কার জানিয়ে দেয় যে হেডকোয়ার্টারের রিপোর্টে লেখা হবে জাপানিরা কিছু সাধারণ কৃষকদের কাছে পরাজয় স্বীকার করে পালিয়ে এসেছে। এরপর একজন বন্দীকে সবার সামনে আনা হয়। ইয়াসুকাও তাকে কথা দেয় যে যদি সে স্বাধীনতা সংগ্রামীদের গোপন আস্তানা বলে দেয় তবে গ্রামবাসী ও তাকে ছেড়ে দেয়া হবে। কিন্তু লোকটি সব সত্যি বলার পরেও ইয়াসুকাও তাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলার আদেশ দেয়। এরই মাঝে সেই জাপানি কিশোর সৈনিক ইউকিওকে খাবার দেওয়া হলে সে তার আগে সেটা ছুঁড়ে ফেলে দেয়। এতে এক কোরিয়ান ছেলে ক্ষিপ্ত হয়ে তাকে মারতে শুরু করে এবং টেনে নিয়ে যায় সেই মেয়েটির কাছে যার ভাইকে জাপানিরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। ইউকিওকে দেখতে পাই ভাই হারানোর শোকে মেয়েটি অঝরে কাঁদছে, অথচ তার মাঝে কোনো প্রতিহিংসা নেই। সে পরম মমতায় সবার জন্য খাবার তৈরি করছে যাতে কেউ অভুক্ত না থাকে, এমনকি সে ইউকিওর জন্য খাবার সাজিয়ে রেখেছে। জাংহা তখন রাগের মাথায় ইউকিওকে লক্ষ্য করে বন্দুক তাক করলে ওয়াং তাকে থামিয়ে দেয়। ওয়াং বলে আমরা যদি ওদের মতো আচরণ করি তবে আমাদের আর ওদের
মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তখন জাংহা নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে ওয়াংকে একটা ঘুষি মারে, যা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ জাংহা কোনোদিন ওয়াংয়ের অবাধ্য হয়নি। পরে সেই মেয়েটি ইউকিওর কাছে গিয়ে তাকে খেতে দেয় আর বলে যে তোমাকে বেঁচে থাকতে হবে। যখন নিজের দেশে ফিরবে তখন সেখানে গিয়ে বলবে তুমি এখানে কি দেখেছো। ওই রাতটি ছিল এই সব বিপ্লবীদের জন্য এক আবেগঘন রাত, কারণ তারা জানতো যে এটাই হয়তো তাদের শেষ রাত, আর কালকে রক্তক্ষয়ী যুদ্ধে তাদের বেশিরভাগই আর বেঁচে ফিরবে না। তবুও তারা আনন্দ করছিল, কারণ তাদের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে টাকাগুলো যেন বং ও ডং এ পৌঁছায়। পরদিন সকালে খবর আসে পাহাড়ে প্রায় 40 জনের বেশি কোরিয়ান বিপ্লবীরা অবস্থান করছে। ইয়াসুকাও যখন জানতে পারে যে তারা ইউকিওকে বন্দী করে রেখেছে, তখন সে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়। যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। ওয়াং সব টাকা লির হাতে তুলে দিয়ে বলে যে যে কোনো মূল্যে এটি গন্তব্যে পৌঁছাতে হবে। জাংহা গ্রামের শিশুদের রক্ষার দায়িত্ব এক বিশ্বস্ত ছেলের হাতে দেয় আর তাদের অন্য আরেকটা পথে উপত্যকায় পাঠিয়ে দেয়। বাকি সবাই নিজেদের জীবন বাজি রেখে জাপানি সৈন্যদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কঠিন এক মিশনে নেমে পড়ে। পরের মুহূর্তে ইয়াসুকার পুরো সৈন্যদল কোরিয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধের এই বিভীষিকার মাঝেই জাপানি কিশোর সৈনিক ইউকিওকে ইয়াসুকার সামনে হাজির করা হয়। ইয়াসুকাও তখন তাকে বিদ্রুপ করে জিজ্ঞেস করে এত অল্প বয়সে স্কুল ছেড়ে কেন সেনাবাহিনীতে যোগ দিলে। ইউকিও শান্ত গলায় উত্তর দেয় যে সে তার দেশকে বিশ্বের দরবারে শক্তিশালী হিসাবে দেখতে চেয়েছিল, কিন্তু এখানে এসে কোরিয়ানদের উপর নিজ জাতির নৃশংসতা দেখে সে আজ লজ্জিত আর অনেক অনুতপ্ত। নিজের সাম্রাজ্যের প্রতি এমন ঘৃণা দেখে ইয়াসুকাও তাকে অনেক বকাবকি করে আর সবার সামনে মুখ বন্ধ রাখার নির্দেশ দেয়, কিন্তু ইউকিও দমে না যাওয়ায় ইয়াসুকাও তাকে একটা ছুরি দিয়ে মেরে ফেলার আদেশ দেয়। নিজের দেশের মানুষের এমন ব্যবহার দেখে তো লজ্জায় তখন ইউকিও কোনো কিছু না ভেবেই ছুরিটি নিজের পেটে চালিয়ে দেয়। ঠিক তখনই ক্যাম্পের মাঝে একটি গ্রেনেড এসে পড়লে সবাই প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করে। পরে ইউকিও বুঝতে পারে সেটি আসলে একটি নকল গ্রেনেড। সেই সুযোগে ওয়াং সেখানে এসে ইউকিওকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে এক লম্পট জাপানি সৈনিক যখন সেই কোরিয়ান মেয়েটিকে লাঞ্ছিত করার চেষ্টা করছিল, তখন আহত শরীর নিয়ে ইউকিও সেখানে ঝাঁপিয়ে পড়ে। সৈনিকটি ইউকিওকে বারবার ছুরি দিয়ে আঘাত করলেও সে মেয়েটিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় ওয়াং সেই বন্দী লোকটির কাছে পৌঁছায়, যাকে জাপানিরা নিষ্ঠুরভাবে নির্যাতন করছিল। লোকটিকে উদ্ধার করতে চাইলে সে ওয়াংকে থামিয়ে দিয়ে বলে শত্রুদের হাতে ধরা পড়া আমাদের বড় পরিকল্পনার অংশ, আমাকে এখানেই ছেড়ে দাও, নইলে আমাদের জয় সম্ভব হবে না। ওয়াং বুঝতে পারে জাংহা এবং এই লোকটি মিলে আগে থেকে এক আত্মঘাতী প্ল্যান করে রেখেছে, তাই চোখের জল মুছে ওয়াং তাকে কথা দেয় যে সে অবশ্যই তার জন্য ফিরে আসবে। যুদ্ধ যখন তুঙ্গে তখন আরাইউশি দেখতে পায় বিদ্রোহীরা দুই দলে ভাগ হয়ে গেছে। সময় নষ্ট না করে সে ওয়াং এর দলের পিছু নেয়। জাপানিদের ছোড়া একটি গুলি সরাসরি তাদের সেই পবিত্র হাড়ের কলসিটিতে লাগলে সব ছাই মাটিতে মিশে যায়। নিজের পূর্বপুরুষ ও শহীদদের ছায় মাটিতে লুটিয়ে পড়তে দেখে ওয়াং পুরোপুরি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে একাই উন্মাদের মতো শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক সৈনিককে খতম করতে থাকে। এদিকে ইউকিও সেই মেয়েটি লিয়ের দেখা পায়। লি ইউকিওকে মুক্ত করে দিয়ে বলে তুমি এখন স্বাধীন, আর কখনো কারো হাতে ধরা পড়ো না। এদিকে পাল্টা হামলায় জাংহা তার দলবল নিয়ে একটি দুর্গম পাহাড়ে ওঠার চেষ্টা করে। জাংহা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সবার আগে চূড়ায় পৌঁছে একটি গোপন পাথরের স্তূপ সরিয়ে ফেলে। সেখানে আগে থেকে একটি শক্তিশালী মেশিন গান লুকিয়ে রাখা ছিল। সেই মেশিন গান দিয়ে সে বৃষ্টির মতো গুলি চালিয়ে জাপানি সেনাদের কুপকাত করতে থাকে। তাই উপায় না দেখে তো কাপুরুষ আরাইউশি আবারও যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়। এদিকে কুসানাগি দেখতে পাই লি টাকা নিয়ে পালাচ্ছে, তাই তার নির্দেশে এক দক্ষ স্নাইপার দূর থেকে লি এর পিঠে গুলি করে। লি বুঝতে পারে তার সময় শেষ, তাই সে পালানো বন্ধ করে বীরের মতো শেষ বুলেট পর্যন্ত লড়াই চালিয়ে যায়। লি শহীদ হওয়ার পর জাপানিরা তার কাছে টাকার ব্যাগ খুঁজতে থাকে, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না। টাকাগুলো আসলে ছিল সেই শিশুদের কাছে। শিশুদের বাঁচাতে আর জাপানি শত্রুদের বিভ্রান্ত করতে জাংহা একাই বং ও ডং এর দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিশুরা যখন দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের কিনারায় পৌঁছে যায়, কুসানাগি তখন বুঝতে পারে এটি একটি ফাঁদ হতে পারে। সে নিচ দিয়ে না গিয়ে উপর থেকে হামলার পরিকল্পনা করে। এদিকে ওয়াং যখন বুঝতে পারে লি আর বেঁচে নেই, তখন শোক পালনের সময়টুকু তার ছিল না। পরিকল্পনা মতো জাংহা একা যখন বং ও ডং এর দিকে যাচ্ছিল, কুসানাগি তার কাঁধের কাপড় দেখে চিনে ফেলে যে সেই কোরিয়ানদের লিডার। মুহূর্তেই পুরো সেনাবাহিনী জাংহাকে মারার জন্য তার পিছু নেয়। অন্যদিকে আরাইউশি যেখানে শিশুদের জন্য ওত পেতে ছিল, সে জানতো না যে উল্টো তাকেই চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। আচমকা কোরিয়ানদের হামলায় তার বাহিনী বিধ্বস্ত হতে শুরু করে। কুসানাগি তখন বুঝতে পারে এই যুদ্ধে জিততে হলে তাদের সবার আগে কোরিয়ানদের ক্যাপ্টেন জাংহাকে খতম করতে হবে। এদিকে জাপানিদের এক স্নাইপার
চুপি চুপি জাংহার দিকে এগোতে থাকে। ওয়াং বিষয়টি লক্ষ্য করা মাত্রই তাকে থামানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায়। জাংহা তখন স্নাইপারের একেবারে নিশানায় ছিল, আর সেই স্নাইপার ছিল ওয়াং এর নিশানায়। স্নাইপারটিও বুঝতে পারছিল সে মারা যাবে, তবুও নিজের জীবন বাঁচানোর চেয়ে জাংহাকে মারাটাই তার কাছে বড় ছিল। স্নাইপারের গুলিতে জাংহা মারাত্মকভাবে আহত হয়, কিন্তু অদম্য জেদ নিয়ে সে তবুও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে ওয়াং দেখতে পায় ইয়াসুকাও তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের একেবারে শেষ করে দিতে আসছে। ওয়াং এর জন্য সেই বন্দী লোকটিকে বাঁচানো খুবই দরকার ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাপানিরা তাকে নির্মমভাবে পুরো রাস্তা টেনে হিস্ট্রে নিয়ে এসে ওয়াং এর চোখের সামনে মেরে ফেলে। শত্রুরা চলে যাওয়ার পর ওয়াং লোকটির কাছে দৌড়ে যায় আর দেখে সে তখনও বেঁচে আছে। আর মৃত্যুর আগে সে ওয়াংকে এক ভয়াবহ সত্য জানায়, বং আসলে তাদের সাহায্যের জন্য কোনো সেনাবাহিনী নেই, তারা সবাই অনেক আগেই পিছিয়ে গেছে। সে আরো জানায় এই মিশন সফল হোক বা না হোক জাংহার মৃত্যু এখানে নিশ্চিত। এই খবরটি শুনেই ওয়াং এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, যদিও জাংহা সম্ভবত এসব আগে থেকেই জানতো, আর সে কারণে সে একা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাই লোকটি মারা যাওয়ার পর ওয়াং পাগলের মতো জাংহাকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। অন্যদিকে জাংহা তার আত্মঘাতী মিশনের পথে অবিচল ছিল। সে জানতো জাপানিরা সহজে বং ও ডং এর ভেতরে ঢুকবে না, তাই তাদেরকে বোকা বানিয়ে ভেতরে আটকে রাখাটাই ছিল তার মূল লক্ষ্য, যাতে তার আসল সেনাবাহিনী হামলার সুযোগ পায়। এরপর নিজেকে রক্ষা করতে জাংহা একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে আশ্রয় নেয় আর ভেতর থেকে প্রচুর অস্ত্রশস্ত্র জোগাড় করে। শত্রুরা চারপাশ থেকে বাড়িটিকে ঘিরে ফেলে ভেতরে গ্রেনেড হামলা চালায়। প্রচন্ড বিস্ফোরণে জাংহা গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে। কুসানাগি এরপর জাংহাকে চূড়ান্ত আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই দেবদূতের মতো ওয়াং সেখানে এসে উপস্থিত হয়। সে একে একে সব জাপানি সৈন্যকে খতম করে দেয়। শেষে কেবল কুসানাগি বেঁচে থাকে। ওয়াং তাকে গুলি করতে চাইলেও জাংহা তাকে বাধা দেয় এবং কুসানাগির দিকে একটি তলোয়ার ছুড়ে দিয়ে তাকে শেষবারের মতো লড়াইয়ের সুযোগ দেয়। শুরু হয় দুই বীরের তলোয়ার যুদ্ধ। লড়াইয়ের এক পর্যায়ে ওয়াং এর তলোয়ারটি ভেঙে সরাসরি কুসানাগির গলায় ঢুকে যায় আর তার সেখানে মৃত্যু ঘটে। রক্তাক্ত জাংহা তখন ওয়াংকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমাকে আমার মিশন শেষ করতে দাও। কিন্তু ওয়াং তখন তাকে মন খারাপ করে বলে যে এখন আর কোনো মিশন নেই আর আমাদের সাহায্য করার জন্য কেউ আসবে না। তারা দুজনে নিজেদের সামলে ওঠার আগেই আকাশ চিরে কামানের গোলার শব্দ ভেসে আসে। ওয়াং বুঝতে পারে জাপানিদের মূল বাহিনী পৌঁছে গেছে, এখন বাঁচার কোনো পথ নেই জেনেও তারা শেষবারের মতো সৃষ্টিকর্তার উপর ভরসা করে এবং বং ও ডং উপত্যকার দিকে দৌড়াতে থাকে। জাপানিদের অবিরাম গুলিবর্ষণ আর কামানের গোলার মাঝ দিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছিল। ইয়াসুকাও যখন সেখানে পৌঁছায় তখন তার আগের পরাজয়ের ঘৃণা তাকে উন্মাদ করে তোলে। ওয়াংও দূর থেকে ইয়াসুকাকেও উপহাস করে তাকে ধরার চ্যালেঞ্জ জানায়। অপমানে অন্ধ হয়ে ইয়াসুকাও তার পুরো বাহিনীকে নির্দেশ দেয় সবাইকে পিষে মেরে ফেলতে। সামনে জলাভূমি থাকায় কোরিয়ানদের গতি কমে যায় আর তারা একে একে জাপানিদের গুলিতে লুটিয়ে পড়তে থাকে। তাদের গোলাবারুদও ফুরিয়ে আসছিল। হঠাৎ একটি কামানের গোলা ওয়াং এর ঠিক পাশেই বিস্ফোরিত হয়, যার আঘাতে সে মারাত্মকভাবে আহত হয়। জাংহার অবস্থাও তখন এমন ছিল যে তার পক্ষে আর এক কদম হাঁটা অসম্ভব হয়ে পড়েছিল। তবে ওয়াং কিন্তু এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। সে জাংহার নিথরপ্রায় দেহটি নিজের কাঁধে তুলে নিয়ে দুর্গম পথ পাড়ি দিতে থাকে। পিছনে শিকারী কুকুরের মতো ধেয়ে আসছিল শত শত জাপানি সৈন্য। কোনো মতে প্রাণ হাতে নিয়ে ওয়াং যখন বংডং উপত্যকায় পৌঁছায়, চারপাশটা দেখে তার বুকটা কেঁপে ওঠে। খা খা করছে পুরো এলাকা, সেখানে কেউ নেই। একরা হতাশা আর মৃত্যু ভয় তাকে ঘিরে ধরে। পালানোর পথ নেই দেখে সে জাংহাকে নিয়ে সেখানেই বসে পড়ে, নিজের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই একটি কামানের গোলা তাদের একদম কাছে এসে পড়ে। সেই ভয়াবহ বিস্ফোরণে জাংহার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়াং পাগলের মতো জাংহার রক্ত বন্ধ করার চেষ্টা করে তাকে ডাকতে থাকে, কিন্তু জাংহা তো কোনো সাড়া শব্দই দিচ্ছে না। উপস্থিত সবার চোখে তখন কেবল অশ্রু। এত ত্যাগ স্বীকার করার পরেও তারা কিছুই করতে পারে না। জাপানি সৈন্যরা যখন একদম কাছে চলে আসে, ওয়াং শেষবারের মতো লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে তার তলোয়ার উঁচিয়ে একাই সেই বিশাল বাহিনীর দিকে এগিয়ে যায়। এদিকে ইয়াসুকাও তাকে মেরে ফেলার জন্য ঘোড়া ছুটিয়ে আসছিল, কিন্তু ওয়াং এর গায়ে আঁচ লাগার আগেই আচমকা এক বুলেট এসে ইয়াসুকার ঘোড়াটিকে ধরাশায়ী করে। মাটিতে ছিটকে পড়া ইয়াসুকাও উঠে দাঁড়িয়েই পুরো শকড হয়ে যায়। সে দেখতে পায় উপত্যকার চারপাশ থেকে শত শত বন্দুকের নল কেবল তাদের দিকেই তাক করা। আসলে কেউ তাদের ছেড়ে যায়নি। সারা দেশ থেকে আসা অকুতভয় স্বাধীনতা সংগ্রামীরা পাহাড়েই ওত পেতে তাদের জন্যই অপেক্ষা করছিল। ইয়াসুকাও বুঝতে পারে সে এক মরণ ফাঁদে পা দিয়েছে। কিছু বুঝে ওঠার আগে শুরু হয় বৃষ্টির মতো গুলি বর্ষণ। মুহূর্তের মধ্যে জাপানি সেনাদের দম্ভ ধুলোয় মিশে যায়। যারা প্রাণ নিয়ে পালাচ্ছে
পালাচ্ছিল, কোরিয়ান বিপ্লবীরা পাহাড় থেকে নেমে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের সৈন্যদের এভাবে পালিয়ে যেতে দেখে ইয়াসুকাও রাগে উন্মাদ হয়ে যায়, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। ওয়াং এগিয়ে গিয়ে ইয়াসুকাওকে লক্ষ্য করে একটি গ্রেনেড ছুড়ে মারে। ইয়াসুকাও ভেবেছিল এটিও হয়তো নকল, কিন্তু এবার তা প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়। ধুলাবালির মাঝে সেই চিরশত্রুর তলোয়ার যুদ্ধ শুরু হয়। তলোয়ার চালনায় ওয়াং ছিল অপ্রতিদ্বন্দ্বী। তার নিখুঁত আঘাতে ইয়াসুকাও ক্ষতবিক্ষত হয়ে পড়ে। ওয়াং চাইলেই তাকে তখনই মেরে ফেলতে পারত, কিন্তু সে নিজেকে ওদের মতো নিষ্ঠুর দানব বানাতে চায়নি। সে ইয়াসুকাওকে তার দেশে ফিরে যেতে বলে এবং এরকম ঘৃণা ছড়ানো বন্ধ করার পরামর্শ দেয়, কিন্তু ইয়াসুকাও হার মানতে রাজি না হয়। ওয়াং বাধ্য হয়ে তাকে খতম করে দেয়। সেনাপতির মৃত্যু দেখে বাকি জাপানিরা বিনা শর্তে আত্মসমর্পণ করে। অন্যদিকে পরাজিত ও মানসিকভাবে বিপর্যস্ত আরায়ুষি যখন পালাচ্ছিল, তখন নির্জন পথে এক বৃদ্ধের সাথে তার দেখা হয়। বৃদ্ধ তাকে রহস্যভাবে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? সামনে তো কোনো পথ নেই। আসলে সেই বৃদ্ধ আর কেউ নন, তিনি ছিলেন কোরিয়ান ইন্ডিপেন্ডেন্স আর্মির প্রধান কমান্ডার, যিনি এই পুরো যুদ্ধের রূপরেখা তৈরি করেছিলেন। কোরিয়ান সেনাবাহিনী আরায়ুষিকে বন্দী করে। কমান্ডারকে দেখা মাত্রই ওয়াং আবেগে তার পায়ে লুটিয়ে পড়ে। কমান্ডার তাকে পরম মমতায় জড়িয়ে ধরে বলেন, তোমরা আজ যা করেছ তার জন্য পুরো জাতি গর্বিত। তোমাদের এই সাহসী একদিন আমাদের স্বাধীনতা এনে দেবে। এই একটি বাক্য যেন ওয়াং এর সব ক্লান্তি আর দুঃখ মুছে দেয়। যুদ্ধের ডামাডোল থামলে পরের দিন কমান্ডার সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শহীদদের পবিত্র ছাইয়ের ব্যাগটি যখন খোলা হয়, তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি সযত্নে রাখা কোরিয়ান পতাকা। সেই রক্তাক্ত ও ধুলোমাখা পতাকাটি দেখে উপস্থিত সবার চোখ পানিতে ভিজে যায়। অবশেষে অনেক নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে তারা তাদের স্বাধীনতাকে অর্জন করতে পেরেছে। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের আজকের এই অসাধারণ গল্পটি। তো আবার দেখা হবে ভিন্ন ধর্মী কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।